আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমরা যে চলমান ক্লাসে ছিলাম বেসিক সহ জার্নাল, আজকে সেটার 3 নম্বর ক্লাস। তো আমরা প্রথম ক্লাসে বেসিক দিয়েছিলাম, একদম পিওর বেসিক। দ্বিতীয় ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কিছু জাবেদা সলভ করেছিলাম। আজকে আরেকটু বেশি অ্যাডভান্স লেভেলের জাবেদা আমরা সলভ করব। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের একটু মেনশন করে দিও এবং ক্লাসটা শেয়ার করে দিও। আমাদের ক্লাসে তুমি নিঃসন্দেহে ধরে নিতে পারো যে যেটা শিখবা সেটা অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী শিখবা এবং পিওর বিষয়টা শিখবা, ঠিক আছে? আর্টিফিশিয়াল কিছু তোমাকে শেখানো হবে না, একদম পিওর বিষয়টা শিখতে পারবা। তো সবাই একটু ক্লাসে জয়েন করো, দেখো আমাকে একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। কে কে জয়েন করেছো দেখি তো। আজকে সেটা 3 নাম্বার ক্লাস। ওকে, যারা জয়েন করেছে একটু ক্লিয়ার লিখে দাও। তোমাদের আজকে মুনাফাবিহীন পণ্য বিক্রয় সম্পর্কে এবং বিভিন্ন আয় ব্যয় সম্পর্কে চিনাবো আজকে। যে আয় ব্যয় গুলা তোমরা জানো যে আয়, কিন্তু বেসিক্যালি হয়তো অনেকে জানো যে এটা আসলে কেমন ধরনের আয়। অথবা মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের যে জাবেদাটা তোমরা অনেকেই পারো, আমি জানি, কিন্তু আসলে কিভাবে এটা ডেবিট ক্রেডিট হয়েছে সেটার আজকে তোমরা একদম পিওর যে বেসিকটা সেটা জানতে পারবো। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করি, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। তো তোমরা যদি ক্লাস শেয়ার না করো তাহলে তোমাদের সাথে সহপাঠীরা কিন্তু পারবে না। আর তোমরা যদি মনে করো যে এটা শুধুমাত্র জাবেদা ক্লাস, না, আমি বারবারই বলতেছি এটা কিন্তু শুধুমাত্র জাবেদা ক্লাস না, এটা হচ্ছে ফুল অ্যাকাউন্টিং এর বেসিক ক্লাস। এই বেসিক তোমাকে অবশ্যই জানতে হবে। তো আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আমরা শনিবারে আরেকটা জাবেদা ক্লাস দিব, সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাটের উপরে। তো ব্যাট সংক্রান্ত জাবেদা আসলে অথবা আর্থিক অবস্থা বিবরণীতে যখন ব্যাট থাকে, আবার অনেক সময় ক নম্বরে ব্যাট শুল্ক হিসাব চায়, এতে তোমাদের অনেকের সমস্যা হয়। আর এই সকল সমস্যা দূর করার জন্য ব্যাট সম্পর্কে তোমাকে আগে জানতে হবে যে আসলে ব্যাট জিনিসটা কি, আমাদের ব্যবসায়ীদের জন্য ব্যাট কি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ রবিবারে ক্লাসে। এরপরে আমরা একটা চ্যাপ্টারে শিফট করব, ওরা ধরে আমরা সৃজনশীল কমপ্লিট করব, বোর্ড প্রশ্ন, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আমরা 3 নম্বর ক্লাসে কিছু অ্যাডভান্স লেভেলের জার্নাল নিয়ে আসছি, সেই জায়গাগুলো আমরা করব। আচ্ছা, প্লিজ সবাই একটু কমেন্ট করো যে সবকিছু ঠিক আছে কিনা। সবাই রেডি হলে একটু রেডি লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাসটা কি শেয়ার হয় নাই? হ্যাঁ, আমাদের ক্লাস চলতেছে। ওকে, সবাই কি চলে আসছো? একটু প্রবলেম হচ্ছে কমেন্টের, 1 মিনিট টাইম দাও, আমি একটু কমেন্টটা একটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের আজকের প্রথম যে জাবেদা আমরা সেটা করব। এটা আমি জানি যে তোমরা 90% স্টুডেন্টস এটা জাবেদা পারো, কিন্তু এটার অ্যাকচুয়াল যে জাবেদাটা আসলে এটা কিভাবে ডেবিট ক্রেডিট হয়েছে, কেন হয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। চলো, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা হচ্ছে আমাদের শীটের 101 নম্বর জাবেদা। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে হচ্ছে তুমি যদি ধরো 100 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করো, সেটা তুমি কি 100 টাকায় বিক্রি করছো। তুমি যদি 100 টাকা পণ্য ক্রয় করো এবং যে পণ্যটা তুমি মানে মূল কথা হচ্ছে তোমার পণ্যের পিছনে যত টাকা খরচ হবে, তুমি যদি ওই টাকায় পণ্যটা বিক্রি করো, সেটাকে মূলত বলা হয় মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে
যে স্যার মুনাফাবিহীন পণ্য যদি আমি বিক্রি করি তাহলে জাবেদাটা হওয়ার কথা নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু আমরা নর্মালি বই পুস্তকে দেখি যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদাটা হয় বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। এটা হচ্ছে আমি আমার জানা মতে 90% স্টুডেন্টদের মনে এটা প্রশ্ন যে বিক্রয় কেন ডেবিট হবে, ক্রয় ক্রেডিট হবে। ঠিক আছে, বিক্রয় কেন ডেবিট হবে? হওয়ার কথা তো ডেবিট, আমি যেহেতু বিক্রি করেছি আমার ডেবিট হওয়ার কথা হচ্ছে কি নগদান, বুঝতে পেরেছো, অথবা দেনাদার। কিন্তু সেই জায়গায় আমার বিক্রয় কেন ডেবিট হয়, এ হচ্ছে তোমাদের মনে প্রশ্ন থাকে। আচ্ছা, তো দেখো আমাদের এক্সাম্পলে আমরা একটু দেখাই। যখন একটা লেনদেনে লেখা থাকে যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তোমাকে এই লেনদেনটাকে সমন্বয় লেনদেন ধরে নিতে হবে। কি সমন্বয়? ঠিক আছে, কি লেনদেন ধরবে এটাকে সমন্বয় একটা জাবেদা ধরে নিতে হবে যে এটা একটা সমন্বয় জাবেদা। তাহলে যদি সমন্বয় জাবেদা এটা ধরা হয়, আমি এটা কেন সমন্বয় জাবেদা ধরবো? তোমরা দেখবা এই কথাটা সব থেকে বেশি সময় কোথায় আর্থিক অবস্থা বিবরণীতে অ্যাডজাস্টমেন্টে বা সমন্বয়ে থাকে। এই কথাটার মিনিংটা আসলে তোমাকে বুঝতে হবে যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়টার মিনিংটা কি, আসলে এটা বলতে কি বোঝানো হয়েছে। তো আমরা যদি এখন এটা একটু সামনে যাই, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বলতে বোঝানো হয়েছে যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় 15,000 টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এটার এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের জাবেদাটার মিনিংটা হচ্ছে যে এটা বুঝাইতেছে যে তোমার কিছু পণ্য, তোমার যে পণ্য বিক্রি হয়েছে, ধরো এই পরিমাণ তোমার বিক্রি হয়েছে পণ্য, এই পরিমাণ পণ্য তোমার বিক্রি হয়েছে, এর মধ্যে 15,000 টাকার পণ্য আছে যেটা লাভ ছাড়া, লাভ করো নাই। তাহলে চলো আমি একটু বিক্রয় সম্বন্ধে আলোচনা করি। দেখো কমেন্ট আমি দেখতে পারতেছি না, আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো দেখি মানে প্রবলেমটা কি হচ্ছে। ম্যানেজমেন্ট বিষয় সবার জন্য বাধ্যতামূলক। আচ্ছা, তোমাকে আগে দেখতে হবে যে বিক্রয় এবং ক্রয় কি। দেখো ক্রয় হচ্ছে সব সময় এটা একটা খরচ, আর বিক্রয় কি? বিক্রয় কি? আয়। আচ্ছা, বিক্রয় সবসময় কি হয়? বিক্রয়কে আমরা সবসময় কি বলি? আয় বলি। বিক্রয়কে আয় আমি কখন বলবো? যখন একটা পণ্য যখন আমি বিক্রি করব, ওই বিক্রিত পণ্যের মধ্যে 1 টাকা হলেও লাভ থাকতে হইব। যদি বিক্রিত পণ্যের মধ্যে আমার লাভ না থাকে, ওই বিক্রয়টাকে আমি কখনোই বিক্রয় বলতে পারবো না। তাহলে স্যার আমি এটাকে কি বলবো? আমি তো করেছি বিক্রয়, তাহলে আমি বলবো কি? তোমাকে ধরে নিতে হবে যে তুমি যে পণ্যটা বিক্রি করছো, যেহেতু লাভ ছাড়া বিক্রি করছো, যেহেতু পণ্যটা লাভ ছাড়া তুমি বিক্রি করেছো, তো তুমি যখন পণ্যটাকে ক্রয় করেছিলা সেটাকে তুমি খরচ মনে করেছিলা, তুমি খরচকে বৃদ্ধি বলে চালিয়ে দিয়েছিলা, মানে খরচ বৃদ্ধি, তুমি সেটাকে কি করেছিলা? ডেবিট করেছিলা। কিন্তু যখন তুমি ওই ক্রয়কৃত পণ্যটা সেম দামে বিক্রি করবা, কোনো লাভ ছাড়া বিক্রি করবা, সেটাকে তুমি যেহেতু বিক্রি বলতে পারবো না, বিক্রয় বলতে পারবো না, কারণ যে পণ্যের মধ্যে লাভ থাকে না, যে বিক্রিত পণ্যে লাভ থাকে না, সেটাকে বিক্রয় বলা যায় না, আয় বলা যায় না। তখন সেটা কি করতে হবে জানেন? যে তুমি যে খরচটাকে বাড়াইছিলা, যেমন 100 টাকা একটা পণ্য কিনা তুমি খরচ বাড়াইছিলা, আবার 100 টাকা একটা পণ্য বিক্রি করা তুমি কি করবা? এই খরচটাকে হ্রাস করে দিবা, সেজন্য তোমার ক্রয় হিসাব ক্রেডিট হবে। তো আমরা যখন একটা পণ্য বিক্রি করি, যখন ওই পণ্যতে লাভ না হয়, সেটাকে আমরা বিক্রয় বলে গণ্য করতে পারবো না। ঠিক আছে, আমরা মনে করবো যে আমরা 15,000 টাকার পণ্য কিনছি, 15,000 টাকার পণ্য আমরা কিনছি, আমরা এটা বিক্রি করি না, জাস্ট আমরা কিনছিলাম, খরচ হয়েছিল, এখন এটা আমরা একটা লোকের কাছে দিয়া বিক্রয়ের মাধ্যমে আমরা একটা খরচটা কমিয়ে দিব। যেহেতু এখানে লাভ নাই, তার মানে আমরা কি ধরে নেবো যে খরচ হয়েছিল, খরচ বাড়ছিল, এখন খরচটা কমে গেছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো এখন এই জাবেদাটা, এই প্রাসঙ্গিক থেকেই তোমার এই জাবেদাটা সলভ করবা। তো এখন দেখো, তোমার ধরো তোমার প্রতিষ্ঠানে বিক্রি হয়েছে মিনিমাম 5 লাখ টাকা,
তো মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের মিনিংটা হইতাছে যে তোমার এই 5 লাখ টাকার পণ্যের মধ্যে তোমার 15,000 টাকার পণ্য বিক্রয় হয়েছে, যেটার মধ্যে মুনাফা ছিল না। কি ছিল না? মুনাফা ছিল না। কিন্তু দেখো এটার মিনিংটা দেখো কি বলছে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় 15,000 টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এটার মিনিংটা মানে হচ্ছে কি, তোমার একটা পণ্য বিক্রয় হয়েছে যেটার মুনাফা হয় নাই, কিন্তু তুমি এটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করছো। তো তুমি যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করছো, বিক্রয় তো আয়, কিন্তু তোমার এই 15,000 টাকার বিক্রয়ের মধ্যে তো কোনো আয় নাই। তো তুমি এটা ভুল করছো। সেই জন্য তোমাকে কি করতে হবে জানোনি, বিক্রয়টাকে তোমাকে এই 15,000 টাকা বিক্রয় থেকে বের করে নিয়ে আসতে হবে। যখন 15,000 টাকা তুমি বিক্রয় থেকে বের করে নিয়ে আসবা, তখন কিন্তু তোমার বিক্রয় 15,000 টাকা কমে যাবে। তো বিক্রয় হচ্ছে আয়, আমরা জানি আয় বাড়লে ডেবিট হয়। যখন আমি 15,000 টাকা বের করে নিয়ে আসবো, আমার বিক্রয়ের পরিমাণ কমে যাবে 15,000 টাকা। বিক্রয় কমলে আয়, আয় কমলে কি হয়? আয় বাড়লে ক্রেডিট হয়, কমলে কি হবে? ডেবিট হবে। সেই জন্য এখানে জায়গাটা হবে বিক্রয় হিসাব ডেবিট। কত টাকা? 15,000 টাকা। আমি আবার বলতেছি, বিক্রয় হচ্ছে একটা আয়। যখন এই আয়ের মধ্যে আমার মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মানে যেখানে আমি লাভ ছাড়া পণ্য বিক্রি করছি 15,000 টাকা, এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথাটার মিনিং হচ্ছে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে 15,000 টাকা। তাহলে আমার এটা তো আমার আয় হয় নাই, সেই জন্য আমি এটাকে বিক্রয়ের মধ্যে, যেহেতু আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আমি এটাতে আয় থেকে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসলে আমার বিক্রয়ের পরিমাণ 15,000 টাকা কমে যাবে। বিক্রয় হচ্ছে আয়, যদি বাড়ে ডেবিট হবে, কম বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। যেহেতু বিক্রয়ের পরিমাণ কমে যাবে, সেই জন্য বিক্রয় হবে ডেবিট। এবং আমার এই পণ্য কেনাটা একটা খরচ ছিল। কি ছিল? খরচ। যেহেতু আমি সেল করেছি, আমি ধরে নিব যে আমার পণ্যটা কি, যে খরচটা আমার হয়েছিল সেই খরচটা আমার সেভ হয়ে গেছে। কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। তার মানে খরচ কমে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। তো মনে রাখতে হবে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা আমি দিয়েছি। ঠিক আছে? এখন এটা তোমার কাছে যদি মনে হয় জটিল, অবশ্যই এটা জটিল, কিন্তু তোমাকে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এই লেখাটার এই জায়গাটা হওয়ার কারণে যে রিজনটা, যে ব্যাখ্যাটা, যে অ্যাকচুয়াল যে বিষয়টা আমি তোমাকে বুঝাইলাম। সবাই একটু 101 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই 101 নাম্বার একটু ক্লিয়ার লিখে দাও। সবাই 101 নাম্বার একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তো আজকে কি তোমাদের স্টুডেন্ট কোথায়? ঠিক আছে, সবাই একটু 101 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। কমেন্ট নিয়ে আমি একটু প্রবলেম করে গেছি। আচ্ছা, 101 ক্লিয়ার। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা। এখন তুমি আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটা জাবেদা দেখি। কিন্তু খেয়াল করো, যদি অনেক সময় এরকম লেখা থাকে, 100 নাম্বারটা দেখো, বিনা লাভে অথবা বিনা লাভ, যে কথা মুনাফাবিহীন একই কথা। বিনা লাভে অথবা মুনাফাবিহীন নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা। এটা তোমাকে ধরে নিতে হবে যে তুমি এই মাত্র পণ্যটা বিক্রি করেছো। আর আগের এই কথাটা মিনিং মানে কি? এটা মিনিং হচ্ছে, মনে করতে হবে তুমি যে বিক্রয় করেছিলা এর মধ্যে এই পরিমাণ টাকা মুনাফাবিহীন ছিল, সেই জন্য বিক্রয় কমাই দিতে হবে, এবং কি আমাদের ক্রয়কেও কমাই দিতে হবে। আর এই যে এটা বিনা লাভে মুনাফাবিহীন নগদের পণ্য বিক্রয়, তুমি যদি লেখা থাকে যে মুনাফাবিহীন নগদের পণ্য বিক্রয়, তাহলে তোমাকে মনে করতে হবে যে এই মাত্র এটা বিক্রি করেছো। যেহেতু তুমি এই মাত্র এখন বিক্রি করেছো, সেই জন্য তোমার নগদ টাকা আসছে। নগদ টাকা সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। কত টাকা আসছে? 15,000 টাকা। সেই জন্য 15,000 টাকা ডেবিট। এবং যেহেতু এই বিক্রয়ের মধ্যে আমার কোনো লাভ নাই, তাহলে যে পণ্য বিক্রয়ের করার ক্ষেত্রে কোনো লাভ থাকে না বা প্রফিট থাকে না, সেটাকে আমরা বিক্রয় বলে গণ্য করতে পারবো না, কারণ ওইটা আমাদের বিক্রয় না। কারণ বিক্রয় মানে হচ্ছে আমার অবশ্যই পণ্যে প্রফিট থাকতে হবে। ঠিক আছে? তো যেহেতু এটা আমাদের বিক্রয় না, আমরা মনে করে নিব আমরা যে টাকা দিয়ে পণ্যটা কিনেছিলাম, আমাদের খরচটা বৃদ্ধি পেয়েছিল, এখন এই পণ্যটা আমাদের বিক্রি করার কারণে আমাদের খরচটা কি হ্রাস পেয়ে গেছে। সেই জন্য আমাদের ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, 15,000 টাকা। এই হচ্ছে তোমার এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা, 100 নাম্বার। সবাই একটু 100 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও।
সবাই একটু 100 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। তোমরা কিন্তু কেউ ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা কিন্তু শেয়ার করতে হবে। তোমরা হয়তো বা ভাবতেছো যে আরো তো অনেক জায়গায় ক্লাস করো, তাই না, যে এগুলো তো আগেই পড়ছি, বা এরকমটা মনে হতে পারে। আমাদের ক্লাসটা একটু চলমান হোক, তখন তুমি আসলেই বুঝতে পারবা যে আমাদের ক্লাসটা যারা মিস করছো তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সমস্যা হবে। যদি তুমি অন্য কোনো স্যারের কাছে পড়তেছো, মনে করো যদি তুমি ওইখানে পিওর বেসিকটা পাও, সেক্ষেত্রে তোমারও সমস্যা হবে না, কারণ এই পিওর বেসিক দিয়ে যেখানে তুমি পড়বা কোনো সমস্যা নেই, সব জায়গায় পড়তে পারো। কিন্তু পিওর বেসিক ছাড়া তুমি যদি কোনোভাবে আর্টিফিশিয়াল বা কোনো টেকটিকে যদি তুমি জাবেদা সলভ করো বা কোনো কিছু ম্যাথ সলভ করো, তুমি কিন্তু সেটা তুমি পার পাইবা না, মিশন পরীক্ষায় তুমি আটকা পড়বা। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও। এটা শেষ। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এটা আমাদের সমস্যা নেই, একদম ক্লিয়ার। এরপর দেখো আসছে, আমি তোমাদেরকে টাইম দিলাম 2 মিনিট। আমাকে কেউ এটা জাবেদা বলো তো দেখি। মূলধনের সুদ ধার্য করা হয়েছে 2000 টাকা। এটা কিন্তু অনেক সময় আমাদের 10ম অধ্যায়ে, মানে যেটা আমাদের আর্থিক অবস্থা বিবরণী, তোমাদের যেটা 9ম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণীর নিচে লেখা থাকে যে মূলধনের সুদ 2000 টাকা ধার্য করা হয়েছে, অথবা 10% মূলধনের উপর সুদ ধার্য করা হয়েছে। তখন তুমি এটা নিয়ে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাও। অনেকে হয়তো বা মুখস্থ জানো যে এটা কি হয়, কিন্তু তোমাদেরকে আমি আজকে এটার অ্যাকচুয়াল জিনিসটা বুঝাবো। আমি কিন্তু কোনো লজিক দিয়ে বুঝাবো না, আমি অ্যাকাউন্টিং এর রুলস অনুযায়ী তোমাকে বুঝাবো। তো এটা জাবেদা বলো দেখি। আচ্ছা, একজনে বলছে হচ্ছে মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা মিম, এক লাইনে একটু ব্যাখ্যাটা বলো যে কিভাবে হয়েছে এটা একটু দেখি। আর কে কমেন্ট করো, তোমরা তো এখানে প্রায় 28 জন ক্লাস দেখতেছো, 28 জন। তো এর মধ্যে আমি চাই যে 15 জন কমেন্ট করো, আমি দেখতে চাই যে এই মূলধনের সুদ ধার্য করা হচ্ছে এটা জাবেদা কি। আমি শুধু এটা জাবেদা না, আমি তোমাকে আর্থিক অবস্থা বিবরণীতে কিভাবে কাজ করতে হবে, কেন হবে, সবকিছু অ্যাকাউন্টিং এর রুলস অনুযায়ী করে দিব, যেটা আমরা যে রুলস অনুযায়ী আমরা আগাচ্ছি। আচ্ছা, আমি আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, যদিও কমেন্ট একটু বড়। আমি দেখি যদি আর একটু ওয়েট করি, আরো 30 সেকেন্ড ওয়েট করি, আমাদের 2 মিনিট হয় নাই। আচ্ছা দেখি কি হচ্ছে এটা। ওকে, তাহলে আমি এটা তোমাদের একটু ব্যাখ্যার সাথে বোঝাই। মিম একটু ব্যাখ্যাটা দিয়ে দিও, আমি এটাকে একটু বোঝাই। শোনো, আমাদের মূলধন এবং উত্তোলন বোঝাতে হলে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। কি রাখতে হবে মাথায়? মালিক, একটা হচ্ছে কি ব্যবসা। শোনো, আমরা সবাই ভালো করে জানি, সজ্ঞানে জানি, মালিক যদি ব্যবসায় কোনো কিছু দেয় সেটাকে বলা হয় মূলধন। কি বলা হয়? মূলধন বলা হয়। এখন মালিকে যদি ব্যবসায় ধরো মূলধন দিছে 40,000 টাকা বা 4 লাখ টাকা, সাপোজ সে এই মূলধনের উপরে 2,000 টাকা সে সুদ নিবে। কি নিবে? এখান থেকে 2,000 টাকা কি নিবে? সুদ নিবে। এটাকে বলা হয় মূলধনের সুদ। সাপোজ আমি 2,000 টাকায় ধরলাম যে টাকাটা আছে। এখন খেয়াল করে দেখো, যেহেতু মালিক ব্যবসায়ে মূলধন সরবরাহ করেছে, সে যদি চায় যে তার অ্যাকাউন্টেন্সে তার যে হিসাব, সে হিসাবে তার মূলধনের সুদ সে ধার্য করবে, এটা সে করতে পারবে। কারণ মালিক যে ব্যবসায়ে টাকাটা দিছে, এই টাকাটাও কিন্তু ব্যবসার জন্য দায়। এই টাকাটাও কি ব্যবসার জন্য কি দায়। তুমি কিন্তু মনে করিও না যে মূলধন ব্যবসার জন্য দায় না, মূলধনও ব্যবসার জন্য দায়, তবে এটাকে বলা হয় অন্তদায়। ঠিক আছে, কি বলা হয়? অন্তর্দায় বলা হয়। এটার মিনিং হচ্ছে, মালিক যদি ব্যবসায়ীর কাছে কোনো কিছু পাওনা থাকে, সেটা মালিক এবং ব্যবসায়ীর দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এজন্য এটা অভ্যন্তরীণ বিষয়। কিন্তু অ্যাকচুয়ালি এই মূলধনটাও কিন্তু ব্যবসার জন্য দায়, যেহেতু এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, সেজন্য এটা অভ্যন্তরীণ দায় বা অন্তদায়। এখন কথা হচ্ছে,
মালিক যদি ব্যবসায় মূলধন দেয়, তার উপর যদি মালিক আবার ইন্টারেস্ট নেয়, সেটা অবশ্যই ব্যবসায়ীকে প্রদান করতে হবে। তাহলে মালিকের মূলধন ব্যবসায় ব্যবহার করার জন্য মালিককে যে মূলধনের সুদ দিবে সেটা হচ্ছে ব্যবসায়ের জন্য খরচ, সেটা ব্যবসায়ের জন্য কি খরচ। তো নরমালি আমরা যেহেতু বুঝতে পেরেছি যে মূলধনের সুদ ধার্য করা হয়েছে 2000 টাকা, তাহলে আমি বুঝতে পারছি যে এখানে মালিককে 2000 টাকা মূলধন দিতে হবে, সুদ দিতে হবে। এখন আমরা যে সুদ দিয়েছি এরকমটা না যে নগদে দিয়ে দিছি, নগদে দিলে কিন্তু আরেকটা যাবে হবে। তো আমরা জাস্ট ধার্য করেছি, যেহেতু মূলধনের সুদ ধার্য করা হয়েছে, মূলধনের সুদ কি খরচ, সেজন্য আমরা এখানে লিখবো মূলধনের সুদ মূলধনের সুদ ডেবিট, কারণ ব্যবসায় খরচ বাড়ছে, খরচ বাড়লে কি আর ডেবিট হয়, কত টাকা 2000 টাকা। এখন বলো তো এখানে ক্রেডিট কি হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, মূলধন হিসাব ক্রেডিট 2000 টাকা। আমাকে কেউ একজন বলো, অনেকে কমেন্ট করছো যে মূলধন হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে, মূলধন হিসাব ক্রেডিট হওয়ার কারণটা আমাকে বলো, মূলধন হিসাব ক্রেডিট হওয়ার কারণটা আমাকে একটু জাস্ট বলো যে কেন ক্রেডিট হয়েছে। তোমরা তিনজনে কমেন্ট করছো, সাদিকুর রহমান বলছো, মহাবিন বলছো, হ্যাঁ সমস্যা নেই, তোমাদের জাবেদা হয়েছে। কিন্তু জাবেদা পাড়াই যে তুমি জাবেদা নাম্বার পাইবা এটা কিন্তু না। তুমি জাবেদা লেখছো কিন্তু তুমি জাবেদা না বুঝে লেখছো, তাহলে তুমি কিন্তু এই জাবেদা নাম্বার পাওয়ার যোগ্য না। এটা হচ্ছে এডুকেশন, শিক্ষা এটাই বলে যে তুমি যা লিখতেছো, যা করতেছো, যদি তুমি নিজে না বুঝো তাহলে ওই লেখা অথবা করার কোনো ভ্যালু নাই। যা লিখতেছো বা করতেছো জেনে বুঝে যদি করো বা লেখো, তাহলে ওইটার প্রাপ্ত নাম্বার তুমি পাওয়ার যোগ্য, তাছাড়া না। আচ্ছা, এখন মিম বলতেছে মূলধনটা ব্যবসায়ের দায়। আচ্ছা, আর ডিআর হয়, এটা মূলধন ক্রেডিট হওয়ার কারণ তো আছে। আমরা কি জানি যে মূলধনটাকে মানে কোনো কিছু ডেবিট ক্রেডিট কিভাবে হয়, আমরা জানি যে কোনো কিছু ডেবিট ক্রেডিট হয় যে কোনো কিছু যদি ব্যবসায় বাড়ে, ঠিক আছে, বাড়লে অথবা কমলে, 6টা উপাদানের মধ্যে ডেবিট ক্রেডিট হওয়ার কারণ কি, লোকাল কি বলছে যে ডেবিট ক্রেডিট কখন হবে, যখন আমাদের উপাদানের মধ্যে 6টা উপাদানের মধ্যে কোনো কিছু বাড়বে তখন এবং কমবে, সেই অনুপাতে সেই সিস্টেমেটিক ভাবে ডেবিট এবং ক্রেডিট হবে। তাছাড়া ডেবিট এবং ক্রেডিট হওয়ার ক্ষমতা কোনো কিছুতেই নাই। 6টা উপাদান হ্রাস বৃদ্ধি হলে হ্রাস বৃদ্ধির উপর ডিপেন্ড করে ডেবিট ক্রেডিট হবে। যেমন সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট হবে। আয় দায় মূলধন বাড়লে ডেবিট, আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এই সিস্টেম ছাড়া কিন্তু ডেবিট ক্রেডিট হবে না। তো তোমাকে এই সিস্টেমে বলতে হবে যে এটা কি হয়েছে। আচ্ছা, আমি একটু বোঝাচ্ছি, তাহলে খেয়াল করো। এখানে বলা হয়েছে যে মূলধন ধার্য করা হয়েছে, মানে মূলধনের সুদ ধার্য করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি যে মালিক মূলধনের সুদটা সে নিয়ে গেছে, সে কিন্তু নেওয়া যায়নি। একটু ভালো করে খেয়াল করো, মালিকের মূলধনের উপরে 2000 টাকার সুদ ধার্য করা হয়েছে। মালিক যদি এই সুদটা নেওয়া যাইতো তাহলে কি হতো জানোনি, সুদ হিসাব ডেবিট, নগদ টাকা ব্যবসায় কমে যাইতো, নগদান ক্রেডিট। কিন্তু খেয়াল করো, এই টাকা জাস্ট ধার্য হয়েছে, মালিক এখনো নেয়নি। তার মানে এই সুদের টাকাও মালিক ব্যবসার কাছে পাবে, কিন্তু সে নেয় নাই। তার মানে সে পাওনা টাকা এখনো যেহেতু ব্যবসার কাছ থেকে নেয় নাই, তার মানে তার এই 2000 টাকা পুনরায় আবার বিনিয়োগ হয়ে গেছে, সেজন্য এই 2000 টাকাটাও কি হয়ে গেছে, মূলধন হয়ে গেছে। আবার বলতেছি, 2000 পাওনা টাকা যেহেতু মালিক ব্যবসা থেকে নেয় নাই, সেই জন্য কি হয়েছে, এই 2000 টাকা ব্যবসার মধ্যে এখনো রয়ে গেছে। তার মানে মালিকের টাকা আবারও 2000 টাকা ব্যবসার মধ্যে বেড়ে গেল। তো মালিকের টাকা ব্যবসায় আবারও বিনিয়োগ হওয়া বা বেড়ে যাওয়া মানে কি, এটা মূলধন। সেই জন্য মূলধন বৃদ্ধি পেয়েছে। তো মূলধন বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তো তোমার এই সঠিক কারণটা জানতে হবে। যদি তুমি এটা না জানো তাহলে দেখো কি সমস্যা হবে। তুমি বুঝতে পারছো যে মূলধন ক্রেডিট, কিন্তু তুমি জানো না নিয়মটা। দেখো কি হবে এখন, এটা আর্থিক অবস্থা বিবরণীতে কি হবে দেখো। আমরা এটা যেহেতু মালিকের মূলধন বাড়ছে, আমরা কিন্তু অবশ্যই মালিকানা সত্ত্বতে গিয়া মূলধনের সাথে মূলধনের সুদ যোগ করি। মূলধনের সাথে মূলধনের সুদ কি করি, যোগ করি। এবং এই মূলধনের সুদ যেহেতু একটা খরচ, এটা কোন ধরনের খরচ, অপরিচালন খরচ বা অন্যান্য খরচ, তখন অন্যান্য খরচ এটা আবার যায়। ঠিক আছে,
তো তুমি যেহেতু বুঝতে পারছো যে এই কারণে মূলধন বাড়ছে, অবশ্যই এটা মূলধনের সাথে প্লাস হবে। সেজন্য আমাদের এটা মালিকানা সত্ত্বের মধ্যে মূলধনের সুদটাকে প্লাস করে দেয়। ঠিক আছে, সবাই একটু একটু জাস্ট ক্লিয়ার লিখে দাও। তোমরা ক্লিয়ারটা লিখবা, CLR দিলে হবে, অন্য কিছু লাগবে না। CLR দিলে ক্লিয়ার বুঝে যাবো আমি। ওকে, আচ্ছা, ইকোনমিক্স ক্লাসটা আমরা তো মাত্র শুরু করেছি, বিগিনার। দেখো আজকে কিন্তু আমার রুলস অনুযায়ী, আমাদের রুটিন অনুযায়ী ফিনান্স ক্লাস ছিল। তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্টিং একটা বেসিক নিয়ে আমরা স্টার্ট করেছি, আমরা এই বেসিকটাকে 4-5টা ক্লাস দিয়ে তারপরে আমরা আবার রুটিন ওয়াইজ ক্লাস করব। ঠিক আছে, তো তোমাদের আইসিটি একটা ক্লাস বেসিক স্টার্ট করা হয়েছে, 4-5টা ক্লাস যাওয়ার পরে আমাদের পূর্ণ রুটিন অনুযায়ী ক্লাস হবে। ঠিক আছে, যেমন রুটিনে যেমন ক্লাস আছে, যেমন আমার রুটিনে কিন্তু দ্বিতীয় পত্র ক্লাস আছে হিসাব বিজ্ঞান। এখন তুমি সত্যি কথা আমি জানি না, অন্য টিচাররা হয়তো পড়াতে পারবো, আমি না তোমাদের এইসব জিনিস না চিনে পড়াতে পারবো না। কারণ আমি দ্বিতীয় পত্র যখন করতে যাবো, ধরো তোমার শেয়ারের অঙ্ক করতে যাবা অথবা অংশীদারি অঙ্ক করতে যাবা, অংশীদারি কিন্তু আমি শিখতে দিতে পারবো না। এই অংশীদারি অঙ্ক তো আমি তোমার এই খরচ আয় ব্যয় দিয়ে অঙ্ক করাবো। তাহলে এখন তুমি বুঝো, আমি তোমার এইগুলা যদি না শিখায়া অংশীদারি অঙ্ক, শেয়ারের অঙ্ক অথবা তোমার অনুপাতের অঙ্ক, আমি যদি তোমার ওইখানে গিয়া এই সম্পদ দায় দিয়ে অঙ্ক করা, তুমি বুঝবা না। কিন্তু উচিত কিন্তু সম্পদ দায় দিয়ে কিন্তু সকল অঙ্ক সলভ করা। সেজন্য একটু বেসিকটা আমি বুঝাই, তারপরে তোমাদের অন্য অন্য চ্যাপ্টার করলে সহজ হবে। এই জন্য আমরা ইকোনমিক্স ক্লাসটা আমরা 2-একটা 4-5টা ক্লাস হলে আমরা মানে রুটিন অনুযায়ী ক্লাস নিব। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, শেষ। এরপর দেখো একদম সহজ বিষয়, শিক্ষানবিশ সালামি পাওয়া গেল, শিক্ষানবিশ ভাতা প্রদান করা হলো। তোমরা কিন্তু এই জিনিসগুলো জানো, কিন্তু জানার পরেও অনেকে ভুলে যাও যে শিক্ষানবিশ ভাতা কি খরচ নাকি আয়, অথবা শিক্ষানবিশ সালামি খরচ নাকি আয়। বুঝছো? তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে আমি তোমাদের বুঝাই। ধরো এটা আমাদের বিজনেস, ঠিক আছে, ধরো এটা আমাদের বিজনেস। ওকে, এটা আমাদের বিজনেস, ঠিক আছে। এখন ধরো বাইরে থেকে একটা লোক আমাদের এখানে আসলো, বাইরে থেকে আমাদের একটা লোক এখানে আসলো, ধরো একজন লোক, একটা পার্সন আমাদের এখানে বিজনেসের মধ্যে আসছে। এখন আমাদের বিজনেসের মধ্যে আইসা সে যদি কোনো বিষয় শিখে অথবা কোনো বিষয় শিখার জন্য আমাদের ব্যবসায়ের মধ্যে আসছে, এরকমটা কিন্তু হয়। আমরা কিন্তু যখন কলেজে ছিলাম, আমরা এই আমাদের টিচাররা যেমন একটা গার্মেন্টসে নিয়ে গেছে, তো আমরা গার্মেন্টসে গিয়ে ওইখানে কিছু শিখছি। এখন আমরা তো আর জানি না যদি টিচাররা এই গার্মেন্টসে আমাদের নিয়ে গেছে, হয়তোবা গার্মেন্টসকে হয়তোবা কোনো সালামি দিয়েছে, বুঝছো, অথবা গার্মেন্টস আমাদের টিচারদেরকে কোনো সালামি দিয়েছে, এরকমটা হতে পারে। কারণ তোমার একটা গার্মেন্টস বা একটা প্রতিষ্ঠানের এটাকে ভ্যালুয়েবল করার জন্য এরকম অনেক প্রোগ্রাম হয়ে থাকে। ঠিক আছে, তো খেয়াল করো, যখন আমাদের ব্যবসায় একটা আলাদা একটা পার্সন বা একটা লোক অথবা একটা গ্রুপ হতে পারে, একটা গ্রুপ আমাদের ব্যবসায়ের মধ্যে আসলে তারা যদি আমাদের বিজনেস থেকে কিছু শিখে অথবা আমাদের বিজনেসে কোনো অ্যাক্টিভিটিস করে, সেই কারণে যদি তারা আমাদেরকে কোনো টাকা দেয় অথবা কোনো পেমেন্ট করে, ঠিক আছে, ধরো 5,000 টাকা দিল, এটাকে বলা হয় শিক্ষানবিশ সালামি। মানে আমরা যেটা পেয়েছি সেটাকে কি বলা হয়? শিক্ষানবিশ সালামি। তাহলে আমরা যদি অন্য একটা কোনো বিজনেসের বা অন্য কোনো গ্রুপ থেকে যদি আমরা আমাদের অ্যাক্টিভিটিসের জন্য টাকা পাই, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই কি আয়, এটা আমাদের জন্য কি আয়। এই জন্য এই শিক্ষানবিশ সালামিটাকে আমরা কি বলি? এই শিক্ষানবিশ সালামিটাকে আমরা কি বলি? আয় বলি। এটাকে আমরা কি বলি? আয় বলি। এটা যেহেতু আয়, অবশ্যই আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের আয় পাশে যাবে, অন্যান্য আয় পাশে যাবে। অন্যান্য আয় এবং হচ্ছে তোমার পরিচালনা আয়, এইসব জিনিসও মুখস্থ করা লাগবে না, আমি জাস্ট একদম এক্সাম্পল সব বুঝিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এটা আয়, আমরা যদি শিক্ষানবিশ সালামি আমরা পাওয়া গেল 3,000 টাকা, তাহলে দেখো আমরা পেয়েছি, সেই জন্য আমাদের নগদান, আমাদের ব্যবসায় নগদ সম্পদ বেড়েছে, সেই জন্য নগদান হিসাব ডেবিট কত? 3,000 টাকা। ঠিক আছে, যেহেতু শিক্ষানবিশ সালামি আয়, এটা আমাদের আয় হয়েছে, আমরা জানি ব্যবসায়ের মধ্যে আয় বাড়লে বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেহেতু শিক্ষানবিশ সালামি ক্রেডিট। শিক্ষানবিশ সালামি কি? ক্রেডিট।
কত টাকা? 3000 টাকা। ওকে, একটা গেল। এরপর দেখো শিক্ষানবিশ ভাতা। বুঝছো? ভাতা, ধরো একটা গ্রুপ বা পার্সন আসছে, আইসা আমাদের এখানে কিছু শিখাচ্ছে অথবা শিখতে আসছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এর বিনিময়ে যদি আমরা তাকে টাকা দেই, আমরা ধরো তাকে যদি টাকা দেই, ধরো 4000 টাকা দিলাম, এটা আমাদের বিজনেসের জন্য খরচ। কি খরচ? শিক্ষানবিশ খরচ। ঠিক আছে, এটাকে আমরা মূলত বলি শিক্ষানবিশ ভাতা। তো এরকম যখন আমরা টাকা পাই সেটাকে শিক্ষানবিশ সালামি বলে। যখন আমরা ওই রকম গ্রুপ বা ব্যক্তিকে টাকা দেই কোনো কিছু অ্যাক্টিভিটিস এর জন্য, সেটাকে আমাদের বলা হয় শিক্ষানবিশ ভাতা। সেই জন্য শিক্ষানবিশ ভাতা কি? খরচ। যাবে কি হবে? শিক্ষানবিশ ভাতা খরচ, খরচ বাড়লে ডেবিট হয়, সেই জন্য শিক্ষানবিশ ভাতা ডেবিট হবে এবং আমাদের নগদান টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে। এই হচ্ছে আমাদের এই দুইটা বিষয়ের মানে একদম বেসিক যে বিষয়টা, আমরা আসলে এগুলো উৎপত্তি কোথা থেকে হচ্ছে সেই বিষয়টা একটু জানাই দিলাম। সবাই 98 এবং 70 ক্লিয়ার লিখে দাও। নেক্সট ক্লাসে আমরা ব্যাটের যাবো, দেখো ব্যাট। ঠিক আছে, ওকে। তাহলে শিক্ষানবিশ সালামি হচ্ছে আমাদের আয় এবং ভাতা হচ্ছে কি? খরচ। আমরা জিনিসটা একটু মানে বিজনেসের ভাষায় দেখলাম, মুখস্থ করার কিছু নাই। প্রতিটা জিনিস তোমাকে এইভাবে ভেঙে ভেঙে বুঝতে হবে। যদি বুঝো তাহলে তোমার অঙ্ক সহজ হয়ে যাবে। এরপরে দেখো এখানে কিছু বার্তা আসছে। তোমরা সবাই বার্তা সম্পর্কে জানো যে আসলে কোনটা কারবারি বার্তা, কোনটা নগদ বার্তা। তো তোমাদেরকে আমি একটা ক্লিয়ার ভাবে জানাই, শিখাই, একটা দেখাই, খেয়াল করো যে বার্তাটা আসলে কোথা থেকে তৈরি হয়েছে। দেখো এটা হচ্ছে 15% কারবারি বার্তায় পণ্য বিক্রয়। আমরা কিন্তু অনেকে মুখস্থ করি যে ক্রয়ের সাথে যে বার্তা থাকে সেটাকে কারবারি বার্তা বলা হয়, বিক্রয়ের সাথে যে বার্তা থাকে সেটাকে কারবারি বার্তা বলা হয়, আর কোনো নামের সাথে যদি কোনো নামের বা দেনাদারের সাথে থাকে সেটাকে আমরা নগদ বার্তা বলি। এটা কিন্তু আমরা জানি, মুখস্থ আমরা অনেকে করি। ঠিক আছে, তো খেয়াল করো বার্তা। ওকে, তো বার্তা প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কারবারি বার্তা। কি বলে? কারবারি বার্তা। এটাকে আবার ব্যবসায়িক বার্তা বলা হয়, ব্যবসায়িক বার্তা, ব্যবসায়িক বার্তা। আচ্ছা, আরেকটাকে বলা হয় নগদ বার্তা, নগদ বার্তা। ওকে, খেয়াল করো। তোমার কারবারি বার্তা কাকে বলে? তুমি কিন্তু অনেক সময় অনেক দোকানে যাও, ধরো একটা জিনিসের দাম 1500 টাকা লেখা, তারপরে তারা আবার দোকানের সামনে লেখা রাখছে বক্সে ধরো 50% অফ। কি 50% অফ? মানে হচ্ছে তোমার ধরো তুমি এক জোড়া স্যান্ডেল কিনতে গেছো অ্যাপেক্সে, স্যান্ডেলে বের হচ্ছে 1500 টাকা, সেখানে লেখা আছে 50% অফ। এর মানে হচ্ছে তোমার 1500 টাকা থেকে কত 50% বাদ দিলে কত হয়? একটু ধৈর্য ধরো, ক্লাস করো। ঠিক আছে, ক্যালকুলেটর তো পাইতাছি না। তা 1500 টাকা থেকে আমরা 50% বাদ দিব, কত? 225। 1500 মাইনাস 225, তাহলে আমাদের এটা কত টাকা দিতে হবে? 1275 টাকা। এখন তোমরা বলো তো যে আসলে জুতার মূল্য কত, 1500 টাকা নাকি 1275 টাকা? বলো, জুতার মূল্য কি 1500 টাকা নাকি 1275 টাকা? একটু বলো। জুতার মূল্য কিন্তু অবশ্যই 1275 টাকা, কারণ
বিক্রেতা যখন তার হিসাব বইতে লিখবে, সে অবশ্যই 1275 টাকা লিখবে। আবার ক্রেতা যখন কিনছে, সে যখন তার হিসাব বইতে লিখবে, সে অবশ্যই 1275 টাকা লিখবে। ঠিক আছে? কখনো দুইজনের মধ্যে একজনও কিন্তু 1500 টাকা লিখবে না। কেন? কারণ ভাই, জুতার গায়ে লেখা কত সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি জুতার জন্য কত টাকা ভ্যালু দিলাম, কত টাকা পেমেন্ট করলাম, সেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে জুতার দাম। ঠিক আছে? তাহলে যখন মনে রাখবা একটা পণ্যের তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয়, ছাড় দিয়ে পণ্য ক্রয় অথবা বিক্রয় করা হয়, তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দিয়ে পণ্য ক্রয় অথবা বিক্রয় করা হয়, সেটাকে মূলত বলা হয় কারবারি বাট্টা অথবা ব্যবসায়িক বাট্টা। এখন এই কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা তুমি সবসময় দেখবা যে বাদ দিয়ে দিবে, ক্রয় থেকে এবং বিক্রয় থেকে বাদ দিয়ে দিবে, এবং এই কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা অ্যাকাউন্টিং এর কোথাও আসবে না। কেন আসবে না? কারণ এই কারবারি বাট্টা এবং ব্যবসায়িক বাট্টার কারণে, A সমান L প্লাস OE এর উপরে কোনো প্রভাব পড়ে না। তুমি এমনও বলতে পারো যে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা এটা কোনো লেনদেন না। কেন লেনদেন না? কারণ তুমি এই যে দেখো, তুমি কিনতে গেছো, তুমি কত টাকা দিয়ে আসছো? 1275 টাকা। এই যে এখানে 225 টাকা যে বাট্টা হয়েছে, এতে তোমার কোনো সমস্যা হয়েছে? তোমার ব্যবসায়ের সম্পদ ব্যয়, আয় ব্যয় কোনো সমস্যা হয়েছে? হ্রাস বৃদ্ধি হয়েছে? হয় নাই। তোমারও হয় নাই, বিক্রেতারও হয় নাই। সেই জন্য এই কারবারি বাট্টা আউট অফ অ্যাকাউন্টিং, এটা অ্যাকাউন্টিং এর বাইরে, কারণ এটা আসলে লেনদেনই না। বুঝতে পেরেছো? তাহলে পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যখন কোনো বাট্টা দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়, সেটাকে বলা হয় কারবারি বাট্টা। আর এই কারবারি বাট্টা কখনোই আর্থিক অবস্থার মধ্যে, হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থার মধ্যে প্রভাব ফেলতে পারে না। সেই জন্য এটা কখনোই আমাদের হিসাব বইতে লিপিবদ্ধ হয় না। সেই জন্য সবসময় আমরা যত পার্সেন্ট বাট্টা হয় সেটা বাদ দিয়ে আমরা বাকি টাকাকে হিসাব করি, সেটা হোক ক্রয়ের বেলা অথবা বিক্রয়ের বেলা। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অরিজিনাল বেসিক, যেটা আমাদের বোঝার প্রয়োজন ছিল। এখন এটা যদি অনেকে জেনে থাকো ভালো কথা, যদি না জেনে থাকো শিখে রাখলা। আচ্ছা, এরপরে চলে যাবে হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কাকে বলে? নগদ বাট্টা হচ্ছে, ধরো তুমি কোন লোকের কাছ থেকে পণ্য কিনলাম, এটাকে বলা হয় দেনা। আবার ধরো তুমি কোন লোকের কাছে পণ্য বিক্রি করলা, এটাকে বলা হয়, তুমি যাতে তার কাছে টাকা পাও সেটাকে বলা হয় পাওনা। কোন লোকের কাছে যদি তুমি বাকিতে কোনো কিছু কিনো, সেটাকে বলা হয় দেনা। কোন লোকের কাছে বাকিতে কোনো কিছু বিক্রি করে যদি তার কাছে টাকা পাও, সেটাকে বলা হয় পাওনা। মনে রাখতে হবে, দেনা পাওনার সময় আমরা যে পরিমাণ টাকা পাই, ধরো 20,000 টাকা লোকের কাছে পাই, সে তোমাকে বলবে যে আপনার সাথে 1 বছর ব্যবসা করছি। কত বছর? 1 বছর ব্যবসা করছি, আপনার সাথে আমি 1 বছর ব্যবসা করছি, তো এখন আমার কাছে 20,000 টাকা পান। 20,000 টাকায় কি দিতে হবে? আসলে আমি তো বিজনেস করেছি 10 বছর, আমি দেখছি এরকম অনেক কিছু আমি ফেস করেছি। তাহলে বলবে কি 20,000 টাকা দিতে হবে? তখন তুমি নিজে থেকে বলবো আচ্ছা ঠিক আছে, যান, আপনি 1 বছর ব্যবসা করছেন, নেন 2,000 টাকা কম দেন, 18,000 টাকা দেন। তখন সে তোমাকে 18,000 টাকা দিল। এখন এই দেনা এবং পাওনা নিষ্পত্তির সময় যে টাকাটা ছাড় দেওয়া হয়, দেনা এবং পাওনা নিষ্পত্তির সময় যে টাকাটা ছাড় দেওয়া হয়, ওই টাকাটাকে বলা হয় কি? নগদ বাট্টা। এখন এই নগদ বাট্টা শুধুমাত্র মাইনাস হবে না, এই বাট্টাটা তোমার A সমান L প্লাস, মানে যে হিসাব সমীকরণ, এটার উপরে প্রভাব ফেলবে। বুঝছো? এটার উপর কি ফেলবে? প্রভাব ফেলবে। কিভাবে প্রভাব ফেলবে তুমি খেয়াল করো। তুমি যখন এই লোকের কাছে 20,000 টাকা পাও, তোমার যে খাতা ছিল সে খাতায় তুমি তার নামে 20,000 টাকা সম্পদ পাশে এন্ট্রি করে রাখছো। কত টাকা? 20,000 টাকা। সে কি? সম্পদ পাশে তুমি এন্ট্রি করে রাখছো। এখন সেই জায়গায় যদি তোমাকে সে 18,000 টাকা বুঝায় দেয়, তুমি যদি 18,000 টাকা এন্ট্রি করো, 18,000 টাকা তুমি পাইছো, তাহলে তোমার ব্যালেন্স কিন্তু মিলবে না। কারণ
তোমার সম্পদ তুমি পাইতো 20,000, সেটা তোমার খাতা এন্ট্রি করা আছে, তোমার সম্পদ পাশে 20,000 টাকা কিন্তু আছে। এখন তুমি সে জায়গায় কত পাইছো? 18,000। তুমি এখান থেকে 18,000 টাকা মাইনাস করবা, তোমার ওই দায় পাশের সাথে ব্যালেন্স মিলবে না। কেন মিলবে না? কারণ এই যে তোমার খাতার মধ্যে তুমি দেনাদার 20,000 টাকা লেখা রাখছো, সেই জায়গায় তুমি যদি 18,000 টাকা পাও, তুমি যদি লেখো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 18,000, তাহলে 2,000 টাকা দেনাদার উদাও হয়ে যাবে। বুঝছো? এই জন্য এই নগদ বাট্টার কারণে ব্যবসার আর্থিক অবস্থার উপর প্রভাব পড়ে। সেই জন্য এই নগদ বাট্টা কি করতে হয়? আমাদের হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ করতে হয়। এটা লিপিবদ্ধের কারণ একটাই, কারণ হচ্ছে আমাদের এই নগদ বাট্টা হচ্ছে আমাদের ব্যবসার জন্য কি লেনদেন। কারণ এই নগদ বাট্টার কারণে আমাদের ব্যবসার উপর কি পড়ে? প্রভাব পড়ে। এই বাট্টা 2,000 টাকা ছাড় দেওয়ার কারণে আমার 20,000 টাকা দেনাদার থেকে আমার দেনাদারের পরিমাণ হয়ে গেছে কত? 8,000 টাকা। এটা 100% আমার দেনাদার একটা সম্পদের উপর প্রভাব পড়েছে, সেজন্য এটা লেনদেন। এই জন্য নগদ বাট্টা আমাদের হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয়। এই জন্য তুমি বড় বড় অঙ্কে দেখবা যে নগদ বাট্টা এবং কি প্রাপ্তি বাট্টা, প্রদত্ত বাট্টা এগুলো থাকে। বুঝছো? ওকে, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। তাহলে আমি নগদ বাট্টা এবং কারণটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। এখন তাহলে জাবেদা কি হবে আমি জাস্ট একটু বুঝিয়ে দিতেছি। জাবেদাটা দেখো, 15% কারবার টাইপ পণ্য ক্রয়, তুমি ক্রয় করবা, ক্রয় খরচ, খরচ হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট লিখবা। জাস্ট বার্তাটা বাদ দিবা, কারণ তুমি কিন্তু ক্রয় করতে গিয়ে 1600-1700 টাকা দিবা না, 15% বার্তা কম দিবা। সেই জন্য ক্রয় ডেবিট, 15% বাদে, আর হচ্ছে নগদান ক্রেডিট। এই পাশে দেখো, দেনাদার নিকট থেকে পুনঃনিষ্পত্তিতে 20,000 টাকার মধ্যে 18,500 টাকা পাওয়া গেল। তাহলে তুমি পাইতা 20,000, সেখানে তুমি 18,500 পাইছো, তাহলে নগদ পাইছো কত? 18,500। তাহলে নগদান হিসাব ডেবিট 18,500। এখানে তোমার বাট্টা দিতে হয়েছে কত? 1500। বাট্টা কাউকে দেওয়া এটা তোমার জন্য অবশ্যই খরচ, আয়না। কাউকে ছাড় দেওয়া তোমার জন্য কি খরচ। তা খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। এই জন্য এখানে প্রদত্ত বাট্টা 1500 টাকা কি হবে? ডেবিট হবে। এবং তুমি পাইলে 18,500 নগদান ডেবিট, বাট্টা ছাড় দিছো 1500, এটাও খরচ ডেবিট। 18,500 পাইছো, 1500 টাকা ছাড় দিছো, তোমার টোটাল দেনাদার কমছে কত? 20,000। সেজন্য দেনাদার হিসাব ক্রেডিট কত? 20,000 টাকা। আবার সেম এদিকে দেখো, পাওনাদারের ক্ষেত্রে একজন পাওনাদারকে 15,000 টাকার মধ্যে পুনঃনিষ্পত্তিতে 8,500 টাকা প্রদান করা হলো। তাহলে এখানে তোমার কাছে একজন লোকে পাইতো 15,000 টাকা, তাকে তুমি কত দিলা? 12,800। তাহলে নগদ টাকা চলে গেল 12,800, সম্পদ কমছে ক্রেডিট। তাহলে 12,800 টাকা কি ক্রেডিট। তাহলে এখানে বাট্টা কত? 2,200। এই যে বাট্টা পাইলে এটা তোমার জন্য কি? আয়। কোন বাট্টা পাওয়াকে বলা হয় প্রাপ্তি বাট্টা। প্রাপ্তি বাট্টা কি হবে? ক্রেডিট। আয় হলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে তুমি দিলা 12,800, ছাড় পাইলে 2,200, টোটাল তাহলে তোমার পাওনাদার কত কমছে? 15,000। পাওনাদার হচ্ছে একটা দায়, দায় কমলে কি হয়? ডেবিট হয়। সেই জন্য পাওনাদার হিসাব ডেবিট। তাহলে জাবেদাটা কি দাঁড়াইলো? পাওনাদার ডেবিট 15,000, নগদান ক্রেডিট 12,800, বাট্টা প্রতি ক্রেডিট 2,200 টাকা। ঠিক আছে? সবাই তাহলে জাস্ট ক্লিয়ার লিখে দাও, আমি বুঝতে পারবো যে তোমরা সবকিছু বুঝতে পারছো। ওকে, আরো কি থাকে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকে 2টা জাবেদা শেষ। তো আমি মোটামুটি ভাবে দেখলাম যে আমাদের শীটে যা আছে, ব্যাট সংক্রান্ত জাবেদা ছাড়া তোমরা অন্য অন্য জাবেদা পারবা। এখন আমার ব্রেনটা তোমাদের ব্রেনটা কিন্তু সমান না। এখন তোমাদের যদি মনে হয় যে স্যার আমি শীটের মধ্যে এই জাবেদাগুলো বুঝতেছি না, তাহলে তোমরা বলবা যে স্যার আমি এত নম্বর জাবেদাগুলো বুঝি না। ঠিক আছে? একটা হচ্ছে পারা, আর একটা হচ্ছে বুঝে পারা। বুঝ যা পারতে হবে, শুধু জাবেদা হয়ে গেছে তাহলে কিন্তু হবে না। তোমার ডেবিট ক্রেডিট কারণ সহ বুঝতে হবে যে কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, আসলে এটা কি আয় নাকি ব্যয়, এইভাবে বুঝে পারতে হবে। সেক্ষেত্রে তাহলে ঠিক আছে, তুমি পারো। আচ্ছা, এখন তোমরা আমাকে এটা জাবেদা করে দাও তো, বিক্রয় মূল্যে বেতন বাবদ পণ্য প্রদান করা হলো 2,000 টাকা। এটা জাবেদা কিন্তু সহজ, একটু করে দাও আমাকে। বিক্রয় মূল্যে বেতন বাবদ পণ্য প্রদান মানে একজন কর্মচারী তোমার দোকানে কাজ করে, তো তার একটা পণ্য পছন্দ হয়েছে, তো তুমি তাকে কি, সে তোমার কাছে বেতনও পায়। ধরো বেতন সে তোমার কাছে 20,000 টাকা পায়। তো এর মধ্যে বললো যে স্যার আমি তো বেতন পাই 20,000 টাকা, আমি তো কাজ করি 20,000 টাকা পাই, তো আমার আপনার যে দামে পণ্যটা বিক্রি করেন আমার পছন্দ হয়েছে, পণ্যটা আমার দিয়ে দেন। তো তুমি তারা বেতন বাবদ কি করলা, যে সে 20,000 টাকা যদি বেতন পাই,
তারে ওইখান থেকে বেতন বাবদ তারা 2000 টাকা 15টা টাকা দিয়ে দিলা। তাহলে জাবেদাটা কি হলো? সাদিকুর রাখছে যে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সাদিকুর তোমার এটাতে আমি রিয়েক্ট দিলাম হচ্ছে সেট রিয়েক্ট, কারণ ভুল হয়েছে, ঠিক আছে। আর মিমে বলছে বেতন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মিমেরটা ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি বেতন বাবদ যদি কাউকে পণ্য দেই, সেটা কিন্তু বেতন বাবদ আমার পণ্য গেছে, তা বেতন কি? খরচ। খরচ বলে কি হয়? ডেবিট হয়। সেই জন্য বেতন হিসাব ডেবিট হবে কত টাকা? 2000 টাকা। তো আমি যে তারা বেতন বাবদ আমার পণ্যটা দিচ্ছি, আমি কোন মূল্য দিচ্ছি? বিক্রয় মূল্য দিচ্ছি। অবশ্যই বিক্রয় মূল্য যেহেতু দিচ্ছি, আমার এটার ভিতরে লাভ আছে, তাহলে আমার বিক্রয় বাড়ছে। একদিকে বেতনের খরচ বাড়ছে, একদিকে কি বিক্রয় বাড়ছে, সেই জন্য আমার বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 2000 টাকা। আমি যদি তার কাছে নগদ টাকা রেখে বিক্রি করতাম, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝছো? আমি যদি তাকে ক্রয় মূল্য দিতাম, বেতন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে তোমার হিসাব। এরপর হচ্ছে 24 নম্বর, 10% সেভিং সার্টিফিকেট, প্রাইস বন্ড, সঞ্চয়পত্র ক্রয় করা হলো। শোনো, সেভিং সার্টিফিকেট, প্রাইস বন্ড বা সঞ্চয়পত্র ক্রয় করা হলো, এটা হয়তো তোমরা শুনেছো, কিন্তু এটা আসলে আছে। আমাদের যে সরকারি ব্যাংক থাকে না, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যে 5টা যে ব্যাংক আছে সরকারি, এই সরকারি ব্যাংকে তুমি গেলে, বিশেষ করে সোনালী ব্যাংকে গেলে তুমি এই ধরনের সার্টিফিকেট গুলো কিনতে পারবা। এগুলো মানে বুঝো তো, এগুলো হচ্ছে সরকারি সার্টিফিকেট, মানে সরকার তোমাকে একটা পেপারস দিবে, তুমি কিনবা। তুমি কেন কিনবা? কারণ এটার মধ্যে ইন্টারেস্ট থাকে বা বিভিন্ন ফ্যাসিলিটিস থাকে, সেই জন্য তুমি এটা কিনবা। এবং এটা সরকারি জিনিস, এখানে কোনো লস বা মাইর খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তুমি যে এই পেপারসটা কিনলা, এই পেপারসটা কেন কিনছো? তুমি লাভের আশায় কিনছো। তার মানে তুমি যে তোমার 20,000 টাকা দিয়ে এই সঞ্চয়পত্র বা প্রাইস বন্ড কিনলা, সেখান থেকে কিসের আশায়? লাভের আশায়। লাভের আশায় যখন তুমি কিছু কিনবা বা কোথাও বিনিয়োগ করবা, সেটাকে মূলত বলা হয় কি? বিনিয়োগ। সেটা কি বলা হয়? বিনিয়োগ। আর বিনিয়োগ হচ্ছে একটা সম্পদ। তা বিনিয়োগ হচ্ছে সম্পদ। সম্পদ বলে কি হবে? ডেবিট হবে। সম্পদ বলে কি হবে? ডেবিট হবে। সেই জন্য বিনিয়োগ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এগুলো সব একই বিষয়, একই জিনিস, জাস্ট নামগুলো একটা ডিফারেন্স। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। ওকে, তো আমি চেষ্টা করেছিলাম যে আজকে তোমাদের জাবেদা কিছু কঠিন জাবেদা অথবা মানে আনকমন কিছু জাবেদা আনার জন্য। তো মোটামুটি দেখলাম তোমরা যে বেসিকটা শিখছো, যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এই বেসিক অনুযায়ী শীটের মধ্যে তেমন আর কঠিন কোন জাবেদা বলতে কিছুই নেই, কারণ সবকিছুই তোমরা জানো। এখন কঠিন আছে কোনটা? ব্যাটের। ঠিক আছে, ব্যাটের জাবেদা কঠিন আছে। আমরা নেক্সট ক্লাসে শুধুমাত্র ব্যাটের জাবেদার অঙ্ক করব। ঠিক আছে, এই ব্যাটের অঙ্ক, সত্যি কথা বলতে, ব্যাট অরিজিনাল ভাবে মানে পিওর বেসিক ভাবে বুঝাইতে গেলে এই ব্যাটের ক্লাস অনেক সময় লাগবে। তো আশা করি তোমরা এই ব্যাটের ক্লাস করার পরে তোমাদের ব্যাট নিয়ে কোনদিন সমস্যা থাকবে না। অঙ্ক তো আগে থেকে সলভ করতে পারো, সমস্যা নেই, কিন্তু ব্যাট জিনিসটা যে কি, যে ব্যাট কখন সম্পদ হয়, কখন খরচ হয়, কখন দায় হয়, কখন আয় হয়, সেটা আমি তোমাদেরকে শিখাবো। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, ব্যাট কি আয়? আনসার করতো দেখি। ব্যাট কি আয়? আমরা যে বিজনেস করি, আমরা যে পণ্য বিক্রি করে ব্যাট পাই, এটা কি আমাদের জন্য আয়? বা ব্যাট কি আয় হতে পারে? ব্যাট কি আয় হতে পারে? বলো, লাস্ট কোশ্চেন, জাস্ট তোমরা একটু কমেন্ট করে বলো যে ব্যাট কি আয় হতে পারে বা ব্যাট কি আয় কিনা। বুঝছো? আমরা কিন্তু জানি আমাদের উপাদান হচ্ছে 6টা: সম্পদ, খরচ, আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। এর মধ্যে আমি বলতেছি ব্যাট কি আয়, অথবা ব্যাট কি আয় হতে পারে, অথবা আরো কিছু কোশ্চেন আছে যে ব্যাট কি কি হতে পারে, 6টার মধ্যে কোনটা কোনটা ব্যাট হতে পারে, এরকম বিষয়টা। আচ্ছা স্যার, 24টা আরেকবার বুঝান। ব্যাট সরকারকে দিতে হয় না। আচ্ছা, 24 কোনটা? 24-এর সমস্যা এটা 24টা। আচ্ছা আচ্ছা, এই 24টা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে সেভিং সার্টিফিকেট, প্রাইস বন্ড, সঞ্চয়পত্র। এগুলো হচ্ছে একটা মানে বিনিয়োগের মাধ্যম। ধরো আমি একটা কোম্পানি, মানে মূল কথা হচ্ছে গভর্নমেন্ট থেকে, এগুলো হচ্ছে গভর্নমেন্টের বিষয়, সরকারি সিকিউরিটি অথবা শুধু সিকিউরিটি, সেভিং সিকিউরিটি, এগুলো লেখা থাকে। এটা হচ্ছে একটা দলিল বা একটা পেপারস,
তো এই পেপার থেকে বেরো থাকে, ধরো আমি পেপার, আমি ধরো গভর্নমেন্ট আমি তোমাকে বললাম যে এটা 50,000 টাকা, আপনি এটা যদি কিনেন তাহলে আপনি প্রতি বছরে এটার উপরে 10% সুদ পাবেন। তো আমি এটা তোমার কাছে বিক্রি করলাম, তোমার আর আমার মধ্যে একটা প্রাতিষ্ঠানিক ভাবে একটা হলো, দলিল বা ডিড হলো। ঠিক আছে, তুমি এটা কিনছো, তো কেনার পরে আমি তোমাকে এটাকে মাসে মাসে এটার উপর তোমাকে ইন্টারেস্ট দিচ্ছি, আর তুমি যে কিনছো টাকাটা, আমি টাকাটা অন্য অন্য জায়গায় বিনিয়োগ করছি। এখন তুমি যে জিনিসটা কিনলা, এই যে কিনা হয়েছে, এটা কেন কিনছো? লাভের আশায়। তো মানুষ যখন কোনো কিছুতে লাভের আশায় বা মুনাফার আশায় যখন অর্থ ব্যয় করে, তখন সেটাকে বলা হয় বিনিয়োগ। কি বলা হয়? বিনিয়োগ। আর আমরা যখন বিনিয়োগ করি, সেটা কিন্তু আমাদের টাকাটা নষ্ট হয়ে যায় না, মানে এই টাকাটা আমাদের থাকে, আমি পরবর্তীতে টাকাটা নিতে পারবো। তার মানে গভর্নমেন্ট থেকে কিন্তু সে আবার 50,000 টাকা পাবে, এটা কিন্তু নিয়ে গেছে না। তার মানে কি, গভর্নমেন্টের কাছে সে 50,000 টাকা পায়। তার মানে বিনিয়োগ হচ্ছে এক ধরনের সম্পদ, মানে টাকাটা এক জায়গায় গচ্ছিত থাকে, প্লাস কি এখান থেকে আমরা প্রফিট পাই। সেই জন্য বিনিয়োগটা হচ্ছে সম্পদ, এবং এই সম্পদ বলে ডেবিট হয়, সেই জন্য বিনিয়োগ হিসাব ডেবিট, এবং আমাদের নগদ টাকা চলে গেছে, বিনিয়োগটা করার কারণে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন তোমাদের কাছে প্রশ্ন যে ব্যাট কি আয় হতে পারে কিনা। ঠিক আছে, ব্যাট কি আয় হতে পারে কিনা, এটার আনসার আমাকে দিবা। আর সম্পূর্ণ ব্যাট সম্পর্কে যদি ভালো করে জানতে চাও, যে আর্থিক অবস্থা বিবরণীতে ব্যাট কোথায় যায়, ডেবিট পক্ষ হলে কোন পাশে যাব, ক্রেডিট পক্ষ হলে কোন পাশে যাব, হ্যাঁ, এবং ব্যাটের তোমার বিক্রয় ব্যাট কেন ক্রেডিট হয়, ক্রয় ব্যাট কেন ডেবিট হয়, এই যদি একদম বেসিক থেকে মানে মূল বিষয় জানতে চাও, কোনো মুখস্থ না, তোমার চোখের সামনে তুমি উদাহরণ সহ এক্সাম্পল সহ যদি জানতে চাও, ইনশাল্লাহ আগামী নেক্সট ক্লাসে রবিবারে আমাদের ব্যাট সংক্রান্ত ক্লাস হবে। ব্যাট সংক্রান্ত ক্লাস হওয়ার পরে আমরা এই জাবেদা ক্লাস ক্লোজ করে দিব, আমরা চলে যাব আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসে। অধ্যায় ভিত্তিক ক্লাসে আমরা বোর্ড প্রশ্ন সলভ করব, সেটা প্রথম পত্র হোক দ্বিতীয় পত্র হোক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, আমাদের জাবেদার শীটে যে জাবেদাগুলো আছে সবগুলা জাবেদা তুমি লিখে না হোক দেখে দেখে করার চেষ্টা করো, সেটা হয়ে যায়। ঠিক আছে, এতে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই জানাবে, স্যার আমি এত নম্বর জাবেদাটা পারি না, বুঝাই দেওয়ার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ব্যাট কিন্তু ব্যয় না, ঠিক আছে, ব্যাট কিন্তু ব্যয় না, এখন বুঝতে হবে ব্যাট ব্যয় হয়, ঠিক আছে, কিন্তু ব্যাট নরমালি ব্যয় বলতে পারবো না, এটা অনেক রূপ আছে, নেক্সট ক্লাসে আলোচনা করবো।